অ্যাজমার বাংলা জানি হাঁপানি। এই জায়গার নাম দেখেন ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমরা যে শুধু অ্যাজমা বলি, এই জায়গার নাম কি ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল কেন লিখছে? ব্রঙ্কিয়াল লিখছে ফুসফুস বোঝানোর জন্য। এই যে হাঁপানি, হাঁপানি অন্য কারণেও হইতে পারে, হার্টের সমস্যার কারণেও হাঁপানি হইতে পারে, ওইটার নাম কার্ডিয়াক অ্যাজমা। আর লাং মানে ফুসফুসের কারণে যদি হয় সেটার নাম হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। মূলত অ্যাজমা বলতে এই যে ফুসফুসের সমস্যার কারণে সেটাই বোঝায়, কিন্তু হার্টের কারণে হইতে পারে। যদি হার্ট ফেইলিওর হয় কোনো মতে, তাহলে সেই ক্ষেত্রে কার্ডিয়াক অ্যাজমা ডেভেলপ করতে পারে। এই জন্য এই জায়গায় নাম বলছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমায় প্রধানত কি কি লক্ষণ থাকে? লক্ষণ থাকে, প্রথমেই থাকবে ডিফিকাল্টি ইন ব্রিদিং, মানে শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, শ্বাসকষ্ট হবে, অনেকে এটাকে শর্টনেস অফ ব্রেথও বলে। এক কথাই ডিফিকাল্ট ইন ব্রিদিং বা শর্টনেস অফ ব্রিদিং এক কথা, শ্বাসকষ্ট। 2 নম্বর পয়েন্ট কফ। কফ বলতে বোঝাচ্ছে কাশি, কফের বাংলা হচ্ছে কাশি, আর আমরা যেটারে কফ মনে করি সেইটার বাংলা ইংলিশ হচ্ছে স্পুটাম। ঠিক আছে, স্পুটাম আমরা যেটারে কফ মনে করি, ঠিক আছে, সেটা হচ্ছে স্পুটাম। আর এই কফ মানে কাশি। অ্যাজমায় সাধারণত কাশি থাকে, সেটা শুষ্ক কাশি বেশি। স্পুটাম আসতে পারে বাট সেটা কম ক্ষেত্রেই হয়। শুষ্ক ড্রাই কফ যেটারে বলি আমরা, সেটা বেশি হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর কমপ্লেন কাশি। তারপর আসেন 3 নম্বর কমপ্লেন হবে টাইটনেস ইন দ্য চেস্ট। টাইটনেস ইন দ্য চেস্ট বলতে বোঝাচ্ছে বুক আটকে ধরা। শ্বাসকষ্টের রোগীদের দেখবেন বলবে আমার বুক আটকে ধরতেছে। ঠিক আছে, এইটারে বলতেছে টাইটনেস ইন দ্য চেস্ট বা টাইটনেস অফ চেস্ট। আর লাস্ট পয়েন্ট হচ্ছে হুইজ। হুইজ থাকতেই হবে, হুইজ ছাড়া কখনো অ্যাজমা হবে না। ঠিক আছে, হুইজ থাকতেই হবে। হুইজ মানে কি? হুইজের সহজ বাংলা হচ্ছে বাসি। বাসি, এই ক্ষেত্রে হুইজ দ্বারা কি বুঝাচ্ছে? অ্যাজমার পেশেন্টের দেখবেন শ্বাসকষ্টের সাথে সাথে একটা শো 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 সাউন্ড শোনা যায়, এটার আমরা বলতেছি হচ্ছে হুইজ। ঠিক আছে, হুইজ ছাড়া কখনোই অ্যাজমা হবে না। একটা নর্মাল পার্সন, স্বাভাবিক মানুষকে যদি আপনি 6 তলা বা 7 তলায় হেঁটে উঠতে বলেন, তাহলে দেখবেন তারও শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে কোনো হুইজ আসতেছে না, এরকম শো 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 সাউন্ডটা আসতেছে না। কিন্তু অ্যাজমার পেশেন্টদের শ্বাসকষ্টের সাথে এই সাউন্ডটা আসে, এটাকে বলতেছি আমরা হুইজ। ঠিক আছে, এটা বাঁশি, হুইজের বাংলা হচ্ছে বাঁশি। বাঁশি ইন্ডিকেট করতেছে এই জায়গায় যে এই শো শো বাতাস ছাড়লে যেমন শো শো একটা সাউন্ড আসে, সেই শব্দটারে। তাহলে এই 4টা কমপ্লেন মূলত থাকবে। 1 নম্বর পয়েন্ট শ্বাসকষ্ট, 2 নম্বর পয়েন্ট কফ মানে কাশি, 3 নম্বর পয়েন্ট বুক আটকে ধরা টাইটনেস ইন দ্য চেস্ট, আর 4 নম্বর পয়েন্ট হয়েছে হুইজ বা সঠিক। ঠিক আছে, এই কমপ্লেন থাকবে। এবার আসেন ইনভেস্টিগেশন কি করবেন, মানে পরীক্ষা কি করব আমরা দেখাচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ, পরীক্ষা। পরীক্ষা দেখেন অনেকগুলো পরীক্ষার নাম আছে, এতগুলো পরীক্ষা সাধারণত লাগে না। আমরা মূলত কি কি করি সেগুলো বলে দিচ্ছি, একটু নোট করে রাখেন। 1 নম্বরে করি কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট। ফুল ব্লাড কাউন্ট আর কমপ্লিট ব্লাড কাউন্ট সেম জিনিস, সিবিসি যেটারে আর কি বলি। ঠিক আছে, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট। ফুল ব্লাড কাউন্ট, 1 মিনিট। ফুল ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে অ্যাজমার পেশেন্টে কি সেন্স পেতে পারি? এইখানে কমপ্লিট ব্লাড কাউন্টে মাঝে মধ্যে আমরা ইউসিনোফিল কাউন্টটা বেশি পাবো। ঠিক আছে, ইউসিনোফিল কাউন্ট, কারণ কি এই অ্যাজমার সাথে অ্যালার্জির খুব একটা সম্পর্ক আছে। ঠিক আছে, অ্যাজমা অনেক প্রকারে হয়। অ্যাজমা সাধারণত অ্যালার্জির কারণে হইতে পারে, সিজনাল হইতে পারে, যেমন ঠান্ডার সিজনে অ্যাজমা বাড়তে পারে, বা ধুলাবালির কারণে অ্যাজমা হইতে পারে। যে অ্যালার্জেন বললাম, যে কোনো খাদ্য খেলেও অ্যাজমা বা শ্বাসকষ্ট হইতে পারে। ঠিক আছে, এই জন্য ফুল ব্লাড কাউন্টে ইউসিনোফিল কাউন্টটা আমাদের দেখতে হয়। ইউসিনোফিল কাউন্ট বেশি মানে তার শরীরে অ্যালার্জির মাত্রাটাও বেশি। ঠিক আছে, অ্যালার্জির মাত্রা বেশি, এজন্য অনেক সময় এই কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্টে ইউসিনোফিলের মাত্রাটা বেশি থাকে। 2 নম্বর পয়েন্ট চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে অফ পিএবি। পি এর মানে কি? পি এর মানে পোস্টেরিয়র অ্যান্টিরিয়র। পিএ বলতেছি কেন? বুকের এক্সরে রশ্মি, যে এক্সরে যে রশ্মি, এটা পিছন থেকে ফেলা হয়, আর সামনে থাকে ফিল্ম। এক্সরে যেটা তোলে সেটা হচ্ছে ফিল্ম, সেটা থাকে সামনে। এজন্য যে জায়গা থেকে রশ্মি ফেলা হবে সেটা আগে বলতে হয়। যেহেতু পিছন থেকে রশ্মি আসতেছে,
পোস্টেরিয়রলি, এর জন্য নাম হচ্ছে পিএবিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো চেস্ট এক্সরে, পিএবিউ। এক্সরেতে অ্যাজমার পেশেন্টদের সাধারণত আমরা কোনো সেন্স তেমন একটা পাই না, ঠিক আছে, তেমন কোনো সেন্স আমরা পাই না। এই এক্সরে দেখে অ্যাজমা বোঝা যায় না, ঠিক আছে, এক্সরে দেখে অ্যাজমা বোঝা যায় না। 3 নাম্বার পয়েন্ট করব আমরা লাং ফাংশন টেস্ট। এই যে জায়গায় লেখা আছে স্পুটাম ফর ইউসিনোফিল কাউন্ট, এটা সাধারণত করা হয় না এখন, ঠিক আছে, এটা করা হয় না, আমরা করি লাং ফাংশন টেস্ট। এই লাং ফাংশন টেস্ট দিয়ে আমরা অ্যাজমা আছে কিনা বুঝি। এইটা হচ্ছে কনফার্মেটরি। কনফার্মেটরি হচ্ছে লাং ফাংশন টেস্ট। লাং ফাংশন টেস্ট থেকে আমরা বুঝি যে পেশেন্টের অ্যাজমা আছে কি নাই। লাং ফাংশন টেস্ট বললেই হবে, বা টেস্ট কাউরে লিখতে দিলে জাস্ট লাং ফাংশন টেস্ট লিখে দিলেই হবে। লাং ফাংশন টেস্টের ভিতরে অনেকগুলো পয়েন্ট দেখে, FEV1, FBC, PEFR, এগুলো সবই কমে যায়, এগুলো আপনাদের লাগবে না, জাস্ট লাং ফাংশন টেস্ট এইটা মনে রাখবেন, তাইলেই হবে। তারপর আর কি পরীক্ষা করতে পারি, এই ক্ষেত্রে আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষা সিরাম IgE। এই যে দেখেন 9 নাম্বারে লেখা আছে, 9 নাম্বারে। এতগুলো পরীক্ষা লাগবে না, ঠিক আছে, এতগুলো লাগবে না, আমাদের লাগবে যত আমি বলে দিচ্ছি। তারপর দেখেন সিরাম IgE, সিরাম IgE, IgE মানে ইমিউনোগ্লোবিউলিন ই, ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিন ই। এই IgE কেন করি? সিরাম IgE দ্বারা আমরা দেখি শরীরে অ্যালার্জির মাত্রা, ঠিক আছে, অ্যালার্জির মাত্রা IgE লেভেল যদি নরমালের থেকে বেশি হয় তাহলে পেশেন্টের অ্যালার্জিনের পরিমাণ বেশি থাকে, এই জন্য আমরা এটা দেখি। কারণ আগেই বললাম অ্যালার্জির সাথে অ্যাজমার একটা রিলেশন আছে, এই জন্য আমরা সিরাম IgE-টা দেখি। আর অনেক সময় ইসিজি করতে দেয়, ইসিজি করতে দেয় যে বললাম যে কার্ডিয়াক অ্যাজমা না লাংয়ের অ্যাজমা বোঝার জন্য। কারণ হার্টের যদি পেশেন্ট হয়, হার্ট ফেলিওরের, তাহলে তো ইসিজি করা লাগবে, এই জন্য ইসিজিটা লিখ দেওয়া। এছাড়া মানে লাংয়ের অ্যাজমার জন্য ইসিজি লাগে না, এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই জন্য ইসিজির কোনো দরকার হয় না, ঠিক আছে। আর একটা পয়েন্ট দেখেন, ব্লাড গ্যাস অ্যানালাইসিস। ব্লাড গ্যাস অ্যানালাইসিস কি জিনিস? ব্লাড গ্যাস অ্যানালাইসিস একটা মেশিন আছে যে জায়গায় আমরা ব্লাড নিয়ে, পেশেন্টের থেকে ব্লাড নিয়ে পরীক্ষা করি। পরীক্ষা করলে কি হয়, এই জায়গায় ব্লাডের ভিতর অক্সিজেন কতটুকু আছে আর কার্বন ডাই অক্সাইড কতটুকু আছে এটা দেখি। সাধারণভাবে আমাদের অক্সিজেনের মাত্রা কত? মাত্রা হলো 92 থেকে 100%। আমরা তো অক্সিজেন ছাড়া বাঁচি না, ঠিক আছে, এজন্য অক্সিজেন 100% নর্মাল। 92 থেকে 100%, 92 নিচে নামলে আমরা এটা বলি অক্সিজেন কমতেছে। তাইলে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমরা দেখি যে অক্সিজেন কতটুকু, কার্বন ডাই অক্সাইড কতটুকু, ঠিক আছে। এই কয়টা পরীক্ষাই মেইন পরীক্ষা হয়েছে আপনার কনফার্ম করব লাং ফাংশন টেস্ট দিয়ে। লাং ফাংশন টেস্ট দিয়ে বুঝে ফেলি যে অ্যাজমা আছে না অন্য কোনো কারণ, ঠিক আছে। কারণ অ্যাজমার মতো আরেকটা ক্রনিক ব্রঙ্কাইটিস, এই ক্রনিক ব্রঙ্কাইটিসও শ্বাসকষ্ট হবে, সব এইরকমই হবে, প্রায় সেম, খালি ওই জায়গায় হচ্ছে ব্রঙ্কাসে সমস্যা, আর অ্যাজমা হচ্ছে টোটাল শ্বাসতন্ত্র, ঠিক আছে, শ্বাসনালী বলি যেটারে, বা ফুসফুস সবগুলাতে সমস্যা হয়, ঠিক আছে। আর ক্রনিক ব্রঙ্কাইটিসে খালি লাংয়ের ভিতর বা ফুসফুসের ভিতরে যে ব্রঙ্কাস, ওতে সমস্যা হয়। দুই জায়গায় পার্থক্য জাস্ট এই জায়গায়। আর ক্রনিক ব্রঙ্কাইটিস বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এইসব দিয়ে হইতে পারে, অ্যাজমা কখনো ব্যাকটেরিয়া ভাইরাস এইসব দ্বারা হয় না, অ্যাজমা এইসব দ্বারা হয় না, ঠিক আছে। এবার আসেন ট্রিটমেন্টে। এবার আসেন ট্রিটমেন্ট। অ্যাজমা হইলে ট্রিটমেন্ট কি দিবেন? অ্যাজমা হইলে ট্রিটমেন্ট কি দিব? অনেকগুলো অপশন আছে, দেখেন এই জায়গায় অনেক নাম আছে, এত নাম লাগবে না, আমি যেগুলো বলতেছি সেগুলো আগে লেখেন। প্রথমে লেখেন সালবিউটামল, সালবিউটামল, সালবিউটামল। তারপরে হচ্ছে ফরমেটেরল, সালমেটেরল, ঠিক আছে, ফরমেটেরল, সালমেটেরল, সালবিউটামল, ফরমেটেরল, সালমেটেরল। তারপর লেখেন ফ্লুটিকাসন, বুডিসোনাইট, ফ্লুটিকাসন, বুডিসোনাইট, ফ্লুটিকাসন, বুডিসোনাইট। আর আরেকটা ওষুধের নাম লেখেন, এই জায়গায় লেখা নাই, ইপ্রাট্রোপিয়াম, ইপ্রাট্রোপিয়াম। আমি আবার বলতেছি ফার্স্ট থেকে, প্রথমে মিউট করেন, যার আনমিউট করে একটু মিউট করে দেন, নাহলে শব্দ হয়। সালবিউটামল, সালমেটেরল, একটু এই কে মিউট করেন, কথা শোনাচ্ছে।
হ্যাঁ, সালবিউটামল, সালমেটেরল, ফরমোটেরল, ফ্লুটিকাসন, বুডিসোনাইড, আর একটা হচ্ছে ইপ্রাট্রোপিয়াম। ইপ্রাট্রোপিয়াম। এবার আসেন কারে কোনটা দিব। এগুলো হচ্ছে সব জেনেরিক নাম, কোম্পানি নাম না, ঠিক আছে? কোম্পানি নাম না, এগুলো হচ্ছে জেনেরিক নাম। কোম্পানি নাম আমি বলে দিচ্ছি শেষে, ঠিক আছে? আগে জেনেরিক পড়াইনি। কারে কোনটা দিব, ধরেন একটা পেশেন্টের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হইলো, হঠাৎ করে, কখনো সে অ্যাজমার পেশেন্ট না, প্রথমবারের মতো হঠাৎ করে তার অ্যাজমা শুরু হইলো, তারে আমরা কোনটা দেবো? তারে আমরা দেবো সালবিউটামলের ইনহেলার, ঠিক আছে? ইনহেলার, এগুলো সবই ইনহেলার। তারে আমরা দিব সালবিউটামলের ইনহেলার, ঠিক আছে? সালবিউটামলের ইনহেলারের বাজারের যে নাম, ট্রেড নাম আর কোম্পানি নাম অ্যাজমাসল নামে পাওয়া যায়। অ্যাজমাসল, অ্যাজমাসল। এবার আসেন একটা পেশেন্ট যার নিয়মিত অ্যাজমার সমস্যা না, ধরেন আজকে অ্যাজমার সমস্যা হইলো, 3 দিন পর আবার হইতে পারে, আবার 1 মাস পর হইতে পারে, আবার আজকে রাতে আবার হইতে পারে, মানে কোনো টাইম টেবিল নাই এর। আজকে হইতে পারে, আবার 5 দিন পর হইতে পারে, আবার 10 দিন পর হইতে পারে, এইরকম, মানে মাঝে মধ্যে সমস্যা হয়। এদের ক্ষেত্রে আমরা সালবিউটামলের ইনহেলার দিব, মানে অ্যাজমাসল। সালবিউটামলের ইনহেলারের বাজার একটা নাম আছে অ্যাজমাসল, ঠিক আছে? এদের ক্ষেত্রে হচ্ছে সালবিউটামল। এবার আসেন সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন কোনটা? সেকেন্ড অপশন হচ্ছে আপনার একটা পেশেন্টের রোজ অ্যাজমার সমস্যা, রোজ তার নিয়ম করে প্রত্যেক দিনই শ্বাসকষ্ট হয়, বা সকালে হইতে পারে, বা দুপুরে হইতে পারে, বা রাতে হইতে পারে, মানে তার রোজই শ্বাসকষ্ট হয়, তার ক্ষেত্রে কোনটা দিব? তার ক্ষেত্রে দেব সালমেটেরল বা ফরমেটেরলের যে কোনো একটা, ঠিক আছে? সালমেটেরল বা ফরমেটেরলের যে কোনো একটা তার ক্ষেত্রে আমাদের অপশন। সালমেটেরল আর ফরমেটেরলটা বাজারে সাধারণত কম্বিনেশন আকারে পাওয়া যায়। এই যে নিচে লেখা আছে দেখেন, ফ্লুটিকাসন প্লাস সালমেটেরল, এর কম্বিনেশন বাজারে পাওয়া যায়। যেমন এর কম্বিনেশনের একটা বাজারের নাম বেক্সিট্রল। বেক্সিট্রল ইনহেলারের নামই হচ্ছে বেক্সিট্রল এফ, ঠিক আছে? বেক্সিট্রল এফ। তাহলে যাদের নিয়মিত সমস্যা তাদের ক্ষেত্রে আমাদের চয়েস হবে এই বেক্সিট্রল এফ, মানে ফ্লুটিকাসন প্লাস সালমেটেরল কম্বিনেশন। অনেকে এই যে বুডিসোনাইট ফরমেটেরলের কম্বিনেশনে দিতে পারেন, এর নাম হচ্ছে বুডিফোর্ট। বুডিফোর্ট, বুডিফোর্ট। তাহলে যাদের নিয়মিত সমস্যা, নিয়মিত শ্বাসকষ্ট হয়, তাদের ক্ষেত্রে অপশন দুইটা। এক, আমরা এইটার কম্বিনেশন দিতে পারি ফ্লুটিকাসন সালমেটেরলে, অথবা বুডিসোনাইট ফরমেটেরলের বেক্সিট্রল প্রথমটার কম্বিনেশনের নাম, দ্বিতীয়টার কম্বিনেশনের নাম বুডিফোর্ট, বুডিফোর্ট। আর যাদের মাঝে মধ্যে তাদের ক্ষেত্রে অপশন হয়েছে সালবিউটামল, মানে অ্যাজমাসল, ঠিক আছে? এবার আসেন যাদের এগুলো দিয়েও আমার কাভার হচ্ছে না, মানে নিয়মিত আজমার সমস্যা, আপনি ইনহেলার এটা দিলেন তারপরও কাজ হচ্ছে না, তাইলে আর একটা আমাদের অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আমরা আলাদাভাবে বুডিসোনাইটটা অ্যাড করি, ঠিক আছে? বুডিসোনাইট অ্যাড করি। বুডিসোনাইট ইনহেলার বুডিকর্ড নামে বাজারে পাওয়া যায়, বুডিকর্ড। আর এর সাথে আমরা মুখে খাওয়ার ওষুধ দিতে পারি। মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে এর সাথে আমরা মোনাস দিতে পারি, ঠিক আছে? মোনাস দিই, মোনাস। মোনাসের নাম তো সবাই শুনছেন। মোনাস আমরা মুখে খাওয়ার জন্য দিতে পারি। প্লাস যাদের অ্যালার্জির সমস্যা হয়েছে, আইভি করে যদি অ্যালার্জেনের পরিমাণ বেশি পাই, তাহলে ওর জন্য আলাদা ওষুধ দিতে হবে, ঠিক আছে? ওর জন্য আলাদা ওষুধ দিতে হবে। আর ইনহেলার আমরা ইউজ করলে এগুলো ইউজ করব। কি কি বললাম? অ্যাজমাসল মানে সালবিউটামল। এরপর যদি যাদের নিয়মিত সমস্যা তাদের ক্ষেত্রে হয়েছে বেক্সিট্রল, মানে ফ্লুটিকাসন প্লাস সালমেটেরলের কম্বিনেশন, অথবা বুডিসোনাইট বা ফরমেটেরল মানে বুডিফোর্ট। আর এরপরও যদি না কমে, তাহলে এর সাথে আরেকটা ইনহেলার যোগ করতে হয়, সেটা হচ্ছে নাম বুডিকর্ড, মানে বুডিসোনাইডের কম্বিনেশন। আর এরপর যাদের মারাত্মক লেভেলের সমস্যা, মানে হসপিটালে এডমিট করা লাগতেছে, তাদের ক্ষেত্রে ইনজেকশন দেওয়া লাগতে পারে, সেই ক্ষেত্রে অ্যামাইনোফাইলিন দেওয়া লাগতে পারে, স্টেরয়েডের ইনজেকশন দেওয়া লাগতে পারে, মানে হাইড্রোকর্টিসন, ডিক্স, এগুলো দেওয়া লাগতে পারে, ঠিক আছে? এত কিছু লাগবে না, আমাদের মেইন ইনহেলারের নাম লাগবে, ইনহেলারের নাম মনে রাখবেন, অ্যাজমাসলের নাম মনে রাখবেন, বেক্সিট্রলের নাম মনে রাখবেন, বুডিকর্টের নাম মনে রাখবেন, আর আলাদাভাবে বুডিকর্টের নাম মনে রাখবেন। এই কয়টা হচ্ছে ইনহেলার, ঠিক আছে? আর মুখে খাওয়ার ওষুধ দিলে মোনাস। কোনো কোশ্চেন আছে যেটুকু বলছেন? অ্যাজমা সম্বন্ধে কোনো কোশ্চেন আছে বা বোঝেন না এমন কিছু আছে, থাকলে বলেন।
স্যার এখানে হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে অ্যাজমা, দেখা গেছে ইনজেকশন করানো হচ্ছে, তারপরে দেখা গেছে যে অ্যাজমার কন্ডিশনটা হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না, এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে এদের আইসিইউ সাপোর্ট লাগে। যদি মারাত্মক আকারে হয় যে ইনজেকশন দেওয়া হইলো, ইনহেলার তো দিলেনি, ইনজেকশন দেওয়া হলো, সব দেওয়া হইলো, এদের ক্ষেত্রে আমাদের আইসিইউ সাপোর্ট লাগে। আইসিইউ সাপোর্টে আমরা কি করি? আইসিইউ সাপোর্টে আমরা মাঝে মধ্যে তো ভেন্টিলেশন তো একদম লাস্ট স্টেজ, যে কোনোটায় কাজ হচ্ছে না, সে চাঁচিয়ে নিতে পারতেছে না, লাং ফেল করে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো ভেন্টিলেশনে নিতে হয়। আর এই ভেন্টিলেশনের আগে আমরা এই যে বলছিলাম যে কটসন, ডেক্সা এইসব আমরা ইউজ করে দেখি। কটসন, ডেক্সা দিলে সাধারণত ইমপ্রুভ করে অ্যাজমার পেশেন্ট, ঠিক আছে? অ্যাজমার পেশেন্ট ইমপ্রুভ করে। এ বাদে অ্যামাইনোফাইলিন নামে একটা ড্রাগ আছে, অ্যামাইনোফাইলিন, ঠিক আছে? এটা সাধারণত দেওয়া হয় না, এটা সাধারণত দেওয়া হয় না। এই অ্যামাইনোফাইলিন আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, কিন্তু অ্যামাইনোফাইলিন দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা নর্মাল ইনজেকশন যেমন একবারে দিয়ে দিই, অ্যামাইনোফাইলিন ওইভাবে দেওয়া যায় না। অ্যামাইনোফাইলিন দিতে হয় স্যালাইনের মতো ড্রপে ড্রপে, ঠিক আছে? অ্যামাইনোফাইলিন দিতে হয় স্যালাইনের মতো ড্রপে ড্রপে। লাস্ট অপশন আমাদের এগুলাই। যদি এতেও কাজ না হয়, লাং ফেল করে, তাহলে তো ভেন্টিলেশনে নিতে হবে আলটিমেটলি। আর এর আগে আমরা মাঝে মধ্যে নেবুলাইজ করি, ঠিক আছে? এই ইনহেলার আর নেবুলাইজেশন প্রায় কাছাকাছি। ইনহেলার তো মেশিনের মাধ্যমে দেয়, আর নেবুলাইজেশন একটা, ইনহেলার তো ইনহেলারের যন্ত্র, যাতে আমরা চাপ নিয়ে চাপ দিই, এটা হচ্ছে ইনহেলার মেশিন। আর নেবুলাইজেশন তো চিনেন অনেকে, হয়েছে বাচ্চাদের দেয় না নেবুলাইজেশন মেশিন, এই নেবুলাইজারের মাধ্যমে আমরা নেবুলাইজ করি হসপিটালে নিয়ে, ঠিক আছে? নেবুলাইজ করলে একটু ভালো হয়, ইনহেলারের থেকে নেবুলাইজেশন একটু ভালো। তাহলে আরেকটা অপশন হচ্ছে নেবুলাইজেশন। নেবুলাইজেশন আমরা সাধারণত 3টা মেডিসিন ইউজ করতে পারি, 3টা মেডিসিন। যে সালবিউটামলের কথা বললাম, সালবিউটামল, এই যাদের সালবিউটামল মিউট হন রে ভাই, আপনারা কি করতেছেন বুঝলাম না, মিউট হন, সাউন্ডটা একটু করেন, সাউন্ড দিয়ে মিউট হন, মিউট হন। যাদের কথা বলা লাগবে সে মিউট করলে কথা বলবেন প্লিজ। গুরুত্বপূর্ণ ক্লাস হইতেছে এখানে, একটু সবাই একটু ই করার চেষ্টা করেন। জি স্যার বলেন। হ্যাঁ, নেবুলাইজারের ভিতর আমরা কি কি ইউজ করি? নেবুলাইজারের ভিতর আমরা 3টে সাধারণত ইউজ করি, সালবিউটামল, ইপ্রাটোপিয়াম, আর একটা হচ্ছে বুডিকন, ঠিক আছে? বুডিসনেট। এত সাউন্ড হইলে কিভাবে বলে, মিউট করা না কাজ। এদের এদের সমস্যা আছে আসলে, কি বলবো, এরা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের লোক না, এই ধরনের কাজ করে নিতে। ক্লাস হইতেছে, আপনারা যদি নিজ দায়িত্বে মিউট না হন, এত সমস্যা। একজনের কারণে আপনারা সবার ক্ষতি কেন করতেছেন? প্লিজ যার যার মতো করে মিউট হয়ে যান। যদি কারো প্রশ্ন করার থাকে তাহলে সে মিউট করলে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, একটু চেষ্টা করতে হবে, সেলফ মিউট হওয়ার চেষ্টা করেন প্লিজ। নেবুলাইজারের মধ্যে আমরা সাধারণত নেবুলাইজারের মধ্যে 3টে জিনিস ইউজ করি, ইপ্রাটোপিয়াম, সালবিউটামল, বুডিকট। দেখবেন নেবুলাইজেশন সাধারণত আমরা কম্বিনেশনে দিই সালবিউটামল আর ইপ্রাটোপিয়ামের। উইন্ডেল প্লাস নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে? এর ইনহেলারও পাওয়া যায়, নেবুলাইজার সলিউশনও পাওয়া যায়, উইন্ডেল প্লাস। আর সাথে অনেক সময় দিই বুডিকট, ঠিক আছে? যে বুডিসোনাইডের কথা, এই দুইটা দিয়ে আমরা সাধারণত ই করি, নেবুলাইজ করি, ঠিক আছে? আর একটা বিষয় স্যার, যেমন আপনার গডসন আর ট্রায়ালনের ব্যাপারটা, এখানে কি গডসনের থেকে ট্রায়ালনটা বেটার হবে কিনা স্যার? তাড়াতাড়ি কাজ করে, এই জন্য আমরা কটসনটাই প্রেফার করি, ঠিক আছে? অনেক সময় দেখবেন ডেক্সাও দেই, ডেক্সা এই ক্ষেত্রে খুব একটা দেওয়া পড়ে না, আমরা কটসন প্রেফার করি কারণ কাজটা তাড়াতাড়ি করে। ডেক্সা কাজ করতে দেরি লাগে একটু, এই জন্য আমরা কটসনটা দেওয়ার ট্রাই করি। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। আর কোনো কোশ্চেন আছে আজমানিয়া? জি না বলেন, আমি স্যার, পরের টপিক। না স্যার, কোনো কোশ্চেন নেই ইনশাআল্লাহ। বুঝতে পারছি স্যার, সম্পূর্ণ বুঝতে পারছি। আচ্ছা, আমি পরের টপিক নেব। জি স্যার। পরের টপিক ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা লাং ক্যান্সার, ঠিক আছে? লাং ক্যান্সার নাম তো শুনছেন আশা করি। জি স্যার, জি স্যার, হ্যাঁ, লাং ক্যান্সার। পরের টপিক, লাং ক্যান্সারে আমরা কি কি লক্ষণ পাবো?
প্রথম লক্ষণ পেশেন্টের কফ মানে কাশি থাকবে, কাশি থাকবে। এই জায়গার কাশিটা কেমন? আগেরটায় বলছিলাম শুষ্ক কাশি মানে ড্রাই কফ, কিন্তু এই জায়গায় কিন্তু স্পুটাম হবে। এই যাদের ক্যান্সার হয় বড় তাদের হয়। স্পুটাম হয়, স্পুটাম মানে কফ আসে কাশির সাথে, ঠিক আছে? কাশির সাথে কফ আসে প্লাস কফের সাথে রক্ত আসে, ঠিক আছে? বমি না, কিন্তু এই জায়গায় বলছি কফের সাথে রক্ত আসে, ঠিক আছে? এটারে বলে, হ্যাঁ, এটারে বলে হেমোপটাইসিস। কফের সাথে যে রক্ত আসে এটারে বলে হেমোপটাইসিস, ঠিক আছে? হেমোপটাইসিস। তাহলে এই ক্ষেত্রে কি বললাম? কাশি থাকবে, কাশির সাথে কফ উঠবে, কফে রক্ত থাকবে, ঠিক আছে? এই কয়টা পয়েন্ট। প্লাস কি হবে? বুকে ব্যথার কমপ্লেন করতে পারে, পেশেন্ট বলতে পারে তার বুকে ব্যথা করে। এর সাথে আর থাকবে হচ্ছে ওয়েট লস। ওয়েট লস অবশ্যই থাকবে, ক্যান্সার হইলে অবশ্যই ওয়েট লস থাকবে, মানে তার ওজন হ্রাস পাবে, ঠিক আছে? ওজন হ্রাস পাবে, সে মুখে অত ভালো খাইতে পাবে না, মানে রুচি পাবে না, দুর্বল লাগবে। এগুলো সব ক্যান্সারের পেশেন্টদের কমন সিনারিও, ঠিক আছে? জি স্যার। তাহলে এই কয়টা পয়েন্ট হচ্ছে এই জায়গায় ইম্পর্টেন্ট। কফ থাকবে, কফের সাথে রক্ত আসবে, কাশি থাকবে, বুকে ব্যথা হইতে পারে, সাথে ওয়েট লস মানে ওজন হ্রাস পাবে, গা ম্যাজ ম্যাজ করবে, দুর্বল লাগবে, মুখে রুচি পাবে না। এত কিছু পয়েন্ট আমরা পাবো ক্যান্সারের ক্ষেত্রে। তারপর আসেন ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন মানে পরীক্ষা করতে দিব। আমরা তো খালি সিমটম দেখে বলতে পারবো না যে আপনার ক্যান্সার হয়েছে, আমাদের কিছু পরীক্ষা দিতে হবে। তাহলে কি কি পরীক্ষা দেব? 1 নাম্বার পরীক্ষা অবশ্যই সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট 1 নাম্বার পরীক্ষা। এই জায়গায় নাই কমপ্লিট ব্লাড কাউন্ট, কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি সবার আগে করাইতে হবে, ঠিক আছে? তারপর আসেন 2 নাম্বার পরীক্ষা। 2 নাম্বারে করাবো চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে চেস্ট এক্সরে করাবো 2 নাম্বারে। চেস্ট এক্সরে করলে কি হবে? চেস্ট এক্সরে নরমাল যেমন হয়, ক্যান্সারের ক্ষেত্রে দেখবো চেস্ট এক্সরেতে অপাসিটিটা বেড়ে যাবে। অপাসিটি, অপাসিটি মানে যে ভিতরে যে কালো কালো সোপ হয় না, সাদা কালোর যে সোপ, এই জায়গায় দেখবো সাদা 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 সোপটা বেড়ে গেছে, এটারে বলি ইররেগুলার অপাসিটি, ঠিক আছে? ইররেগুলার অপাসিটি, অপাসিটিটা বেড়ে যাবে। তারপর আর কি করতে পারি? এই যে কাশি বললাম যে কফ ওঠে, কফের যে পরীক্ষা, কফের পরীক্ষা করতে পারি। কফ আমরা ল্যাবে নিয়ে এতে ক্যান্সারের সেল আছে কিনা, এটারে বলে ম্যালিগনেন্ট সেল, ঠিক আছে? ক্যান্সারে অবশ্যই ম্যালিগনেন্ট সেল থাকে, তাহলে কফে পরীক্ষা করে দেখবো এতে ম্যালিগনেন্ট সেল আছে কিনা। এছাড়া আমরা সিটি গাইডেড এফএনএসি করতে পারি। সিটি গাইডেড এফএনএসি কি জিনিস? এফএনএসি কি জিনিস? এফএনএসি আর বায়োপসি দুইটা জিনিস আছে, ঠিক আছে? এফএনএসি হচ্ছে আমরা সিরিঞ্জ দিয়ে জাস্ট একটু স্যাম্পল কালেক্ট করি, জাস্ট একটা সিরিঞ্জ দিয়ে স্যাম্পল কালেক্ট করি। আর বায়োপসি মানে অর্গান থেকে আমরা কিছু অংশ কেটে নিয়ে আসি, কিন্তু এফএনএসি তে কেটে আনার দরকার পড়ে না। এফএনএসি তে জাস্ট একটু স্যাম্পলের ভিতর সেইটা রস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আমরা সেইটা জাস্ট কালেক্ট করে নিয়ে আসি। আর বায়োপসিতে টোটালটা কাইটে তারপর আনতে হয়, এজন্য আমরা এফএনএসি প্রেফার করি। বায়োপসি তেমন একটা করি না, কারণ লাং যদি কাইটে আপনার আনতে হয় তাহলে পুরো টেস্ট ওপেন করতে হবে, কিন্তু এফএনএসি করতে গেলে তা লাগবে না। এফএনএসি আমরা মুখের ভিতর দিয়ে যন্ত্র ঢুকেই লাঙে পৌঁছে যেতে পারি, একটুখানি স্যাম্পল ওই জায়গাতে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এই জন্য আমরা এফএনএসি প্রেফার করি। আর এছাড়া সিটি স্ক্যান করা যেতে পারে, চেস্টের সিটি স্ক্যান মানে বুকের সিটি স্ক্যান। সিটি স্ক্যান টোটাল বডি সব জায়গার হয়, শুধু যে ব্রেনের হয় তা না, টোটাল বডি সব জায়গারই সিটি স্ক্যান করা যেতে পারে। হ্যাঁ, সিটি স্ক্যান করা যেতে পারে। এই জায়গায় আমরা লাং মানে ফুসফুসের সিটি স্ক্যান করি, ঠিক আছে? এই কয়টা পয়েন্ট দেখলেই হয়। আমরা কনফার্ম করিয়েছি এই এফএনএসির মাধ্যমে। এই এফএনএসির মাধ্যমে স্যাম্পল এনে আমরা পরীক্ষা করে দেখি যে ক্যান্সারের সেল আছে কিনা। যদি ক্যান্সারের সেল থাকে তাহলে তো বলে দিই লাং ক্যান্সার হচ্ছে, আর না থাকলে তো নাই, ঠিক আছে? কনফার্মেটরি হচ্ছে এফএনএসি। আর টোটাল করি, চেস্ট এক্সরে করি, সিবিসি করি, স্পুটামের টেস্ট করি, সিটি স্ক্যান করি, এফএনএসি করি, এতগুলো টেস্ট, ঠিক আছে? স্যার দেখা গেছে একটা পেশেন্টে ট্রিটমেন্ট করা গেছে, এটা আমি অন্য টপিকে মানে যদিও মানে পেশেন্টের ক্ষত আছে, তো ক্ষত থাকার পর দেখা গেছে যে ফ্লুকোলক্সিন গ্রুপের কিছু খাওয়ানো হয়েছে, তার সাথে আবার দেখা গেছে আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে আপনার সেফুরোক্সিম, ক্লাবনিক অ্যাসিড এগুলোও চালানো হয়েছে বা সেফিক্সিম চালানো হয়েছে। তারপরে দেখা গেছে পেশেন্টের ঘাটা কোনোভাবেই যাচ্ছে না, তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে স্যার? এই ক্ষেত্রে করা যাইতে পারে, এই ক্ষেত্রে আমাদের কিছু অপশন আছে। এইসব পেশেন্টদের ক্ষেত্রে সবার আগে জানতে হবে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ডায়াবেটিস আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে তাহলে সাধারণত গা টানতে এমনিই সমস্যা হয়, সেই ক্ষেত্রে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক আরো দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা আর্লিন দিতে পারি। আর্লিন মানে লিনজোলিড গ্রুপ, ঠিক আছে? লিনজোলিড গ্রুপ যদি ডায়াবেটিস থাকে। আর যদি ডায়াবেটিস না থাকে, এত কিছু দেওয়ার পরও ঘা কমতেছে না, সেই ক্ষেত্রে আমাদের সেন্সিটিভিটি টেস্ট করতে হয়, যে এই জায়গায় ঘা হয়েছে ওই জায়গা দিয়ে একটু
কালেকশন নিয়ে ধরেন ব্লাড নিয়ে আমাদের সেন্সিটিভিটি করতে হয়, কালচার এন্ড সেন্সিটিভিটি, সিএস বলি আমরা। সিএস করতে দিলে দেখা যায় যে কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, ওই সিএস করার পর যেই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ সেইটাই দিতে হবে, বাকিগুলো দিলে আর কাজ হবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে এই অপশন দুইটা, আর কিছু না। ইনভেস্টিগেশন বুঝতে পারছেন আশা করি। এরপর আসেন ট্রিটমেন্ট। এর ট্রিটমেন্ট একদম সহজ, ট্রিটমেন্ট এই জায়গা দিয়ে পড়া লাগবে না। ট্রিটমেন্ট আমরা কি, ক্যান্সারের ট্রিটমেন্ট অলওয়েজ তিনটা। ক্যান্সারের ক্ষেত্রে ওষুধ দিলে কোনো কাজ হবে না, ঠিক আছে? ক্যান্সারে ওষুধ দিলে কোনো কাজ হবে না। ক্যান্সারের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন কেমোথেরাপি, রেডিওথেরাপি আর সার্জারি, ঠিক আছে? সার্জারি অনেক সময় আগে সার্জারি করতে হয়, মানে আগে ওই যে ফুসফুসে ক্যান্সার হয়েছে ওই জায়গার সেল কেটে ফেলে দিয়ে তারপর আমরা কেমোথেরাপিতে যাই। আবার অনেক সময় আগে কেমো দিয়ে তারপর সার্জারি করি। এই যে কেমো আগে পরে দেওয়ার ব্যাপারটা, যদি কেমো আগে দেই তাহলে এটারে বলে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, ঠিক আছে? আর যদি কেমোথেরাপি পরে দিই, যে সার্জারি আগে করলাম এরপর কেমো দেবো, এটারে বলে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, ঠিক আছে? দুইটা দুই রকম। তাহলে ট্রিটমেন্ট অপশন আমাদের জাস্ট তিনটা, কেমোথেরাপি, রেডিওথেরাপি আর সার্জারি। এ বাদে খালি মুখে ওষুধ খেয়ে ক্যান্সার ছাড়বে এমন ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, এমন ওষুধ আবিষ্কার হয়নি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যা যা বললাম? জি স্যার, বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে বলেন। জি না স্যার, কোনো কোশ্চেন নেই আপাতত। আচ্ছা, কোশ্চেন না থাকলে আর একটা টপিকসে পড়াই ছোট দেখে। আচ্ছা, আপনাদের নাপা নিয়ে কথা বলেন, একটু নাপা নিয়ে কথা বলি, আপনারা পান নাই। নাপা কত প্রকার বলেন তো, নাপা বা প্যারাসিটামল? নাপা তো স্যার যতটুকু জানি একটা হচ্ছে শুধু প্লেন নাপা, একটা প্যারাসিটামল, তো নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, আচ্ছা নাপা ডল। হ্যাঁ, কোনটার কাজ কেমন, কোনটার কাজ কি মেইনলি? সব কি নাপা আর একটা ছিল স্যার নাপা র‍্যাপিড। আচ্ছা, এটা ছিল একটা উদাহরণ স্বরূপ আমাদের মেডিকেলে যেমন পড়ছি, যে নাপার কাজ হচ্ছে যেমন পদ্মা সেতু নিয়ে একটা এক্সাম্পল ছিল স্যার, যে নাপার কাজ হচ্ছে দেখা গেছে তোমরা শিপে হয়ে বা লঞ্চে করে নদী পার হইলা, আর নাপা র‍্যাপিডের কাজ হচ্ছে যে পদ্মা সেতু হয়ে গেলা, মানে কাজটা এরকম। হ্যাঁ, মানে নাপা র‍্যাপিডের কাজটা খুব বেশি ভালো, বেশি হবে। আচ্ছা, এবার আমি বলতেছি নাপার অনেকগুলো প্রিপারেশন আছে। একটা আমরা বলি প্লেন নাপা, মানে 500 ml যেটা, এটার নাম হচ্ছে প্লেন নাপা। তারপর আছে নাপা এক্সট্রা, নাপা এক্সট্রা আছে নাপা 500 গ্রাম প্লাস ক্যাফেইন 65 গ্রাম, ক্যাফেইন 65 গ্রাম। তারপর আসেন নাপা এক্সটেন্ড, এটা হচ্ছে নাপাই থাকে কিন্তু পরিমাণটা বেশি থাকে, 665 গ্রাম। আর এই যে নাপা এক্সট্রা যে ক্যাফেইন যে 65 গ্রাম, যে ক্যাফেইনের মূল কাজটা কি স্যার? হ্যাঁ, বলতেছি। নাপা এক্সটেন্ডে থাকে হচ্ছে টোটাল 665 গ্রাম। তারপর আসে নাপা ওয়ান। নাপা ওয়ান মানে হচ্ছে এই জায়গায় 1000 মিলিগ্রাম থাকে, মানে 1 গ্রাম থাকে। আর একটা আছে নাপা ডল। নাপা ডল মানে এই জায়গায় নাপা প্যারাসিটামল প্লাস অ্যানাডল মানে ট্রামাডল, এইটার কম্বিনেশন। এবার আসে কোনটার কাজ কি। প্রথমে বলি নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা একটা ক্যাফেইন দেয়া থাকে, কোনটার ভিতর ক্যাফেইন নাই। ক্যাফেইন হচ্ছে এমন একটা ড্রাগ যেটা হচ্ছে ব্যথা জাতীয়, মানে ক্যাফেইন হচ্ছে কফি দিয়ে মনে রাখবেন। কফি যেমন, কফিতে যে রাসায়নিক পদার্থ, ক্যাফেইনেও সেম রাসায়নিক পদার্থ। যেমন আমাদের মাথা ব্যথা কমে যায়, ক্যাফেইন খেলেও এই মাথা ব্যথাটা কমাইতে সাহায্য করে। এই জন্য এই নাপা এক্সট্রা মূলত মাথা ব্যথার জন্যই আমাদের ইন্ডিকেটেড। কিন্তু এই জায়গায় কথা আছে, যাদের মাথা ব্যথা আছে প্লাস ঘুম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু নাপা এক্সট্রা দেওয়া যাবে না, কারণ কি ক্যাফেইন দিলে ঘুম কিন্তু কমে যাবে পেশেন্টের, ঠিক আছে? যদি নাপা এক্সট্রা দিতে হয় তাহলে সাথে একটা অবশ্যই ঘুমের ওষুধ দিয়ে দিতে হবে, ঠিক আছে? যদি পেশেন্টের ঘুম না হয় তাহলে অবশ্যই একটা ঘুমের ওষুধ দিতে হবে। এই ক্ষেত্রে স্যার এই পেশেন্টকে কি নাপা এক্সটেন্ড সাজেস্ট করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে এটার পরিবর্তে অন্য ওষুধ দিতে পারবেন, ঠিক আছে? অন্য ওষুধ দিতে পারবেন। এবার আসেন নাপা, প্লেন নাপা। প্লেন নাপা মানে প্লেন নাপা, এটা সবার আগে আবিষ্কার হয়েছে। প্লেন নাপা মানে এর আবিষ্কার করছে যখন, এটার কাজ করবে 30 মিনিট পর, এরকম কিছু কন্ডিশন ছিল, ঠিক আছে? এটা তো আর সাথে সাথে কাজ করবে না। যখন দেখলো যে এই প্লেন নাপায় কাজ হচ্ছে না, কারণ প্লেন নাপা কাজ করতে আমার 30 মিনিট লাগবে, আমার এমন জিনিস বানাতে হবে যে যেটা 1-2 মিনিটের ভিতর কাজ করবে, এই জন্য বানাইলো নাপা র‍্যাপিড। দুইটার ভিতরই সেম জিনিস, প্যারাসিটামল 500, কিন্তু একটা হচ্ছে রেগুলার ফর্মুলেশনে, মানে ওইটার কাজ করতে আধা ঘন্টা লাগবে, আর আরেকটা করছে র‍্যাপিড ফর্মুলেশনে, ওইটার কাজ করতে 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে। এই জন্য নাপা র‍্যাপিড হচ্ছে আলাদা। নাপা র‍্যাপিড আমরা কখন দিই? যখন ইমিডিয়েটলি আমাদের জ্বর কমানোর প্রয়োজন পড়ে, যে আমার এখনই জ্বর কমাইতে হবে, সেই ক্ষেত্রে প্লেন নাপা না দিয়ে আমরা নাপা র‍্যাপিড দিই, ঠিক আছে? নাপা র‍্যাপিড দিই। এবার আসেন নাপা এক্সটেন্ড, যেটা 665 মিলিগ্রাম। নাপা এক্সটেন্ড 665 মিলিগ্রাম।
নাপা এক্সটেন্ডে গিয়ে সেই জায়গায় নামই এক্সটেন্ড মানে এক্সটেন্ড ফর্মুলেশন। এইটা আবার কাজ করবে অনেকক্ষণ বসে। প্লেন নাপা যেমন মাত্র 30 মিনিটে কাজ করছে, এইটা আবার কাজ করবে 3-4 ঘন্টা বসে, কারণ নামই এক্সটেন্ড আর পরিমাণও একটু বেশি। তাহলে এর কার্যক্ষমতা থাকবে প্রায় 3-4 ঘন্টা। যখন মনে হবে যে জ্বর নামতেছে না, যে একটানা জ্বর থাকতেছে 4 ঘন্টা, আপনি প্লেন নাপা খাওয়াই, নাপা র্যাপিড খাওয়াই নেন, তাহলে কাজ করতেছে না, করার পর আবার জ্বর চলে আসতেছে, সেই ক্ষেত্রে আমরা নাপা এক্সটেন্ড, যেটা অনেকক্ষণ বসে কাজ করবে। ঠিক আছে। জি স্যার। আর আরেকটা বস্তু নাপা ওয়ান, নাপা ওয়ান হচ্ছে পরিমাণে বেশি, জাস্ট পরিমাণে বেশি, যেহেতু এটা ব্যথা বেশি কমাইতে না পাই কাজ না করলে তখন আমরা এটা আর কি ইউজ করি আর কি। নাপা ওয়ান হচ্ছে সাধারণত আমরা ব্যথা রিলেটেড কাজে বেশি দিই, ব্যথার ওষুধ কিডনির সমস্যা তাদের আমরা ব্যথার ওষুধ দিতে পারি না, তাদের ক্ষেত্রে আমরা নাপা ওয়ানটা দিয়ে দিই, কারণ নাপা ওয়ানের পরিমাণ বেশি, এটা ব্যথা কমাইতে সাহায্য বেশি করে, এই জন্য তাদের ক্ষেত্রে আমরা নাপা ওয়ান। আর নাপা ডল যেটা, এটা হচ্ছে একদমই ব্যথার ওষুধ, এটার জ্বরের ক্ষেত্রে আমরা কখনো নাপা ডল দিই না, এটা হচ্ছে ব্যথার ওষুধ, ব্যথার ওষুধের থাকে তাদের আমরা নাপা ডল দিই। ঠিক আছে, নাপা ডল দিই। এবার আসেন, নাপা একদিনে সর্বোচ্চ কয়টা খাওয়া যাবে? নাপা একজনের একদিনে সর্বোচ্চ, নাপা একদিনে সর্বোচ্চ 3টা খাওয়া যাবে। 3টা বা 4টা খাওয়া যায়। 5000 মিলিগ্রাম দেওয়া যাবে, 5 গ্রাম সর্বোচ্চ। নাপা, এবার আমি বলছি আপনারা শুনেন, নাপা একদিনে সর্বোচ্চ 6000 মিলিগ্রাম দেওয়া যাবে। 6000 মিলিগ্রাম মানে একদিনে 1 গ্রামের 6টা ট্যাবলেট তারে খাওয়ানো যাবে। আমরা সাধারণত প্রেসক্রিপশনে দেখবেন নাপা 4 ঘন্টা পর পর নেওয়া যায়। ঠিক আছে, এটা জানেন তো, নাপা 4 ঘন্টা পর পর নেওয়া যায়। লিখে দিতে বলে দিতে, জ্বর না কমলে 4 ঘন্টা পর নেবেন। তাহলে 4 ঘন্টা হিসাব করলে আপনার 424, 6টা দিতে পারি। 6টা কত? 1 গ্রামের 6টা। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ ডোজ। সর্বোচ্চ ডোজ সাধারণত এত লাগে না, তো বাংলাদেশে এতটা লাগে না, সর্বোচ্চ 5টা, 4টা বা 5টা না, 6টাই। 5টা বলতে কিছু নেই, 5টা কোনো ডোজ শিডিউল নেই, সর্বোচ্চ ডোজ শিডিউল 6টা, কিন্তু লাগে না দেয়া আর কি। ঠিক আছে, লাগে না, কিন্তু সর্বোচ্চ আমরা 6টা দিতে পারি একদিনে, 6 গ্রাম পর্যন্ত, কিন্তু এত লাগে না। ঠিক আছে, 6টা দিলে কোনো ক্ষতি নেই। ক্ষতি হবে কখন? ক্ষতি হবে যখন 10,000 মিলিগ্রাম মানে 1 গ্রামের 10টা ট্যাবলেট খাওয়ান, তখন পেশেন্টের ক্ষতি হবে। এর আগে পেশেন্টের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এর আগে পেশেন্টের ক্ষতি হবে না। নাপা সাধারণত লিভারের সমস্যা করে, সব ব্যথার ওষুধ কিডনিতে সমস্যা করে, আর নাপা করে লিভারের সমস্যা। ঠিক আছে, লিভারের সমস্যা, এই লিভারে যদি সমস্যা করার জন্য একদিনে 10টা নাপা খাইতে হয়, এর কম খাইলে সাধারণত কিছু হয় না। তার মানে এই না যে রোজ রোজ তারে আমি 6টা করে নাপা খাওয়াবো, তাহলে কিছু হবে না, তাইলে কিন্তু সমস্যা হবে। এটা হচ্ছে একদিন দুই দিনে, সমস্যা হয়ে যাবে। যখন জ্বর হবে ইমিডিয়েটলি আমার কমানোর দরকার, তখন আমি একদিনে 6টা খাওয়াইতে পারবো। তার মানে এই না যে 1 মাস ধরে তার আমি 6টা করে নাপা খাওয়াবো, তাহলে কিন্তু তার লিভারের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, জি। এবার কোনো কোশ্চেন থাকলে বলেন, আর নতুন কিছু পড়াবো না। এবার আপনাদের কোশ্চেন থাকলে সেগুলো বলেন, আমি সলভ করে দিই। নাপা এইচ প্লাসের ব্যাপারটা স্যার, এইচ প্লাস আর নাপা সেম জিনিস। ঠিক আছে, এইচ প্লাস ইজ এক্সপায়ারেড। যখন দেখা গেছে যে পেশেন্টের মাথা ব্যথা আছে, তো মাথা ব্যথা আছে ওই অবস্থায় তো স্যার এইচ প্লাস চালানো যাবে না, নাপা এক্সটেন্ডার চালাইতে হবে নাকি? যেইটা চালান আপনার কোনো সমস্যা নাই। এইচ প্লাস মূলত এইচ প্লাস এ হচ্ছে ক্যাফেইন আছে। ঠিক আছে, ক্যাফেইন আছে, ক্যাফেইন দেওয়া যাবে মাথা ব্যথা, কিন্তু বললাম যে যদি ঘুম কম হয় পেশেন্টের, তাইলে আমরা ক্যাফেইনটা অ্যাভয়েড করি। তাও দিতে পারবেন, তাইলে কি করতে হবে? একটা ঘুমের ওষুধ অ্যাড করে দিতে হবে সাথে সাথে, আর কিছু না। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার পাইলস ক্ষেত্রে কিছু বলেন, একই নিয়ে তাদের কিভাবে? বুঝিনি কোশ্চেন, আবার বলেন। আর যাদের পাইল কিভাবে রাত্রি ক্লাস না, না না, ওইটার যখন ক্লাস হবে ওই টপিক তখন বলবেন। হ্যাঁ। একটার ভিতরে একটা বলে বাধায় ফেলাবেন। আচ্ছা, এখন তো শেষ পর্যায়ে, তার জন্য জিজ্ঞেস করছিলাম। কি জানতে চান বলেন পাইলস নিয়ে? না, একটু বললে একটু ভালো হইতো স্যার। বিস্তারিত তো ফুল ক্লাসে বলবো, আপনার সমস্যার কথা বলেন সেই। আজকে তো ক্লাস না পাইলসে। 1 মিনিট, আসলে কি যদি আমরা সিএল মেইনটেইন করে শিখি তাহলে আমাদের অনেক বেটার হবে। একটার মধ্যে একটা ঢুকিয়ে দিলে কেউ কোনো কিছু বুঝতে পারবে না। মানে সবার আপনার যদি সমস্যা। ফাইল সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তো ওই ব্যাপারে আপনি ডিসকাস করতে পারেন স্যারের সাথে। ঠিক আছে, আপনার প্রবলেম থাকলে সেটা বলেন, আমি বলে দিচ্ছি, সলিউশন দিচ্ছি, অসুবিধা নেই। ক্লাস আজকে না, ক্লাস বিস্তারিত ক্লাস আলাদা। স্যার একজন পেশেন্ট আর পাইলস মানে
আমাকে জানাই। একটা কথা কিছু বোঝা যাচ্ছে না, কি যে কি বলতেছেন কিছুই বুঝতে পারতেছি না। আর একজন পেশেন্ট সে আমার কাছে আসলে তাকে প্রথম প্রাথমিক তাকে চিকিৎসা দেবো, সেটাই পাইলস নিয়ে আসলো প্রথম অবস্থা। আসলে পাইলসের সাধারণত প্রবলেম হয় কি, পাইলসে ব্লিডিং এর কথা বলে অনেকে, যে রক্ত যায় বা ব্যথার কথা বলে, হ্যাঁ, ব্যথার কথা বলে। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কন্ডিশন এটা হচ্ছে ব্যথা কমানো আর ব্লিডিং কমানো। এই ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য আপনি যে কোনো ব্যথার ওষুধ পেশেন্টকে দিতে পারেন, কিন্তু ব্যথার ওষুধ এই পাইলসের সমাধান না, এটা মাথায় রাখতে হবে। আর ব্লিডিং কমানোর জন্য আমি ওষুধ দিতে পারি, যে ইনক্সাপিরিন, টিয়ারিন, অনেক কিছু, জ্যামিক ট্যামিক এসব দিতে পারেন। এগুলো কোনো সমাধান না। পাইলসের জন্য স্পেসিফিক ম্যানেজমেন্ট অপারেশন লাগবে। এজন্য পাইলসের গ্রেড দেখতে হবে, যে গ্রেডিং আছে 1 ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, সব দেখে আমরা তারপর ডিসিশন নিই যে অপারেশন করব কিংবা কোন কন্ডিশনের উপরে। ঠিক আছে, এটা কন্ডিশনের উপর জাস্ট। এইভাবে মুখে মুখে দেখে আপনি বলতে পারবেন না যে, কিন্তু হ্যাঁ ব্লিডিং কমানোর জন্য আপনি ইমিডিয়েটলি জ্যামিক দিতে পারেন, ব্যথা কমানোর জন্য ব্যথার ওষুধ যেমন কিটোরোলাক এইসব জাতীয় ওষুধ দিতে পারেন। স্যার ওই যে ব্লাড কমানোর জন্য স্যার ট্রানজামিক অ্যাসিড গ্রুপের যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া উইদাউট কোনো ইয়ে আছে কিনা স্যার? হ্যাঁ এটার ট্রানজামিক অ্যাসিড ছাড়া মানে ব্লাড কমানোর জন্য? এটা আমরা বেশি জ্যামিক দিই, আমরা সব থেকে বেশি জ্যামিক দিই। ঠিক আছে, জ্যামিকটাই বেশি দেওয়া পড়ে এই ক্ষেত্রে। আরেকটা আছে অ্যামাইনো ক্যাপ্রিক তেমন দেওয়া হয় না। হ্যাঁ কি বলছেন? অ্যাকুইট প্রেসার যেটা, অ্যাকুইট প্রেসারের ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়, আর যখন ক্রনিক প্রেসার হয়ে যায় তখন তো প্রবলেম ফেস করতে হয়। দেখা যাচ্ছে কোনোভাবে একদম মানে দেখা কষা হইলে পরে পেশেন্টের কখনো মানে কোনোভাবে ব্লাড কমানো যায় না, সেটি কমানো যায় না। আর এইসব পেশেন্টের দেখবেন কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য থাকে, এজন্য আমরা একটা সিরাপ দিই। অতিরিক্ত কষ্টকাঠিন্য। এজন্য একটা সিরাপ দিই, হ্যাঁ এজন্য একটু সিরাপ দিই যাতে যেমন স্যার আমি বাচ্চাটা নরম আমি হয়। একটা পেশেন্টকে চালাইছিলাম স্যার, মিল্ক অফ ম্যাগনেসিয়া চালাইছি, মানে ফার্স্ট টাইম ইজি লাইফ ট্রিটমেন্ট চালাইছিলাম, বাট এগুলো কোনোভাবে সম্ভব হয় না। এগুলো এবোলা আপনার বেটার কাজ করবে। এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া বললেন, ইজিলেক বললেন, এর থেকে ল্যাকটোলোজ মানে অ্যাবোলাক জাতীয় যেগুলো, এগুলো দিলে একটু ভালো কাজ করে আর কি। কিন্তু ট্রিটমেন্ট অপারেশন লাগেই। ঠিক আছে, আলটিমেট যদি যায় তাহলে অপারেশন লাগেই, এছাড়া কমানো পসিবল হয় না। জি স্যার, এটাই মানে উইদাউট ট্রিটমেন্ট ছাড়া কোনো সম্ভব না, মানে ওষুধের মাধ্যমে সম্ভব না। ওষুধের মাধ্যমে জাস্ট সিমটম হালকা রিলিফ হইতে পারে, বাট পাইলস সারবে না। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আছে? স্যার তো আমি একটা স্যার আমার একটা পেশেন্ট আসছিল, উনি অন্য জায়গাতে ট্রিটমেন্ট নিয়েছিল, মানে ভুল ট্রিটমেন্ট নেওয়ার পর আসছিল, পাইলসের রোগী। তো ওনার হচ্ছিল আপনার মলদ্বারে যে মানে ইন্টারনাল পাইল ছিল, ওটা 2 ডিগ্রি আর একটা 3 ডিগ্রি ছিল। তো ওটা বললে যে মানে ইনজেকশন করাইছে, মানে অ্যাসিড জাতীয় যে ট্রিটমেন্টটা, ওটা করছিল উনি। তো আমার কাছে আসার পর আমি দেখলাম যে অবস্থা খুব মারাত্মক লেভেলের। আমি প্রচুর পরিমাণে এগুলো এইসব করানো খারাপ। এইসব করলে কি হয়, সেকেন্ডারি ইনফেকশন নয় উল্টা, আর এইসব করানো খুবই খারাপ। তখন আবার এই যে অ্যান্টিবায়োটিক সব দিয়ে কন্ট্রোল করে আবার আগাইতে হয় সামনের দিকে। তাই এক হিসেবে ভালো ডাক্তার মানে ভালো সার্জনের কাছে গেলে অপারেশনটা করে ফেললে ঝামেলা যায়। এইসব এসিড মেসিড আবি জাবি দিয়ে আরো পেশেন্টের 12টা বাজে যায়। ঠিক আছে, ভালো। বর্তমানে তো ট্রিটমেন্ট জগতের অবস্থা হয়ে গেছে, হাটে হাটে মোড়ে মোড়ে ডাক্তার, যাদের কোনো ভ্যালুই নেই, সার্টিফিকেট বা রেজিস্টার টোটালি কিছু নাই। তারা দেখা গেছে ডাক্তার সাথে বড় বড় সাইনবোর্ড লাগায় এই রোগীদেরকে এতটা হেনস্থ করতেছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে শেষ করবো আজকে। জি স্যার।